প্রিয় দর্শক, আমি মাহবুব আজিজ আপনাদের স্বাগত জানাই চ্যানেল 24-এর নিয়মিত সাময়িকী কথা প্রকাশ সাহিত্যের ক্যানভাস অনুষ্ঠানে। ফেব্রুয়ারি বাঙালির দ্রোহের তীব্র স্মারকের মাস, আর ফাল্গুন আজ থেকে শুরু। প্রেমের মধুময় এই মাসে আমরা প্রেম ও দ্রোহের প্রিয় কবি হেলাল হাফিজকে আমাদের মাঝে পেয়েছি। স্বাগত হেলাল ভাই। প্রথমেই একদম আপনার প্রেমের সে বিখ্যাত নায়িকা সবিতা মিস্ট্রেস নিয়ে শুরু করি। এই যে সবিতা, এটা কি আপনার সত্যিকারের একজন মানবী? কি করে উনি কবিতায় এলেন? সত্যিকারের মানবী আমি তিনটা পংক্তি দিয়ে তার কথাটা শুরু করছি। আমার একটা কবিতার থেকে কথা ছিল, একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বলছি বলবেন পেয়েছি পেয়েছি। যদিও অনেকেরই জানা এই তথ্যটা, মাত্র 3 বছর বয়সে কিন্তু আমি মাতৃহীন হই। তখন তো আর এটা ভেতরে মানে আমি অনুধাবন করতে পারিনি যে এটা কি ঘটলো, আমার জীবনকে কিভাবে এটা প্রভাবিত করবে, এইসব তো আর তখন আমার করটিতে আসার কথা না। কিন্তু যতই বয়স বাড়তে লাগলো ততই এই বেদনা আমাকে এমনভাবে সংক্রমিত করলো, আচ্ছন্ন করে ফেললো, মোহাবিষ্ট করে ফেললো। আমি বেদনাকেও কিন্তু মোহাবিষ্ট বলছি, শব্দের খেয়াল করতে হবে। আসবো হেলাল ভাই, আমাদের একটু যদি সুবিধা হয়, আপনি সবিতা যখন লিখলেন তখন আপনার বয়সটা কত? এটা স্বাধীনতা যুদ্ধের পরে লেখা, পরে আপনার লেখা, কিন্তু আপনার স্মৃতিতে রয়ে গেছে। এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তো 1948 সালে 7ই অক্টোবর আপনার জন্ম নেত্রকোনায়, এবং বর্তলি। আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমার আব্বাও সেই স্কুলের শিক্ষক ছিলেন, এবং ওখান থেকে তো আপনি উনি কবিও ছিলেন, কবিতাও লিখতেন। ওনার নাম খুরশেদ আলী তালুকদার। আচ্ছা, আর উনি মারা গেলেন কবে? উনি মারা গেলেন 1973 সালে। 73 সালে। তার মানে আপনার যে মানে কবি প্রতিভার কিছুটা দেখে গেছেন। হ্যাঁ, অনেক ভালো, মানে কিছুটা না, বেশ ভালোভাবেই দেখে গিয়েছেন। কিন্তু তার সঙ্গে আপনার এবং আমার কবিতা পড়ে উনি কবিতা লিখে উত্তর দিয়েছেন। যেমন আমি একটা কবিতায় ওনাকে বলেছিলাম, একটু ইঙ্গিত দিয়েছিলাম যে কেমন ভালোবাসা ছিল আমার মায়ের সঙ্গে, যে মায়ের মৃত্যুর পর আবার আপনি বিবাহ আরেকজন নারীকে যে গ্রহণ করতে পারলেন, তো এটা কি ভালোবাসাকে মর্যাদা করা হলো নাকি? আপনি সরাসরি লিখে দিয়েছেন। হ্যাঁ, তিনি তখন আমার এই কান্নার, আমার এই বেদনার উত্তরে তিনি লিখেছেন, রেটিনার নোনা জলে তোমার সাঁতার, পিতৃদত্ত সে মহান উত্তরাধিকার। বাহ, এই ছিল তার স্ট্যান্ডার্ড। তুমি বুঝতেই পারো এই দুইটা পংক্তি দিয়েই বোঝা যায় তার মানে। এবং সেই নেত্রকোনার মতো একটা জায়গা থেকে তিনি এইটা কনসিপ্ট করতে পেরেছেন, ধারণ করতে পেরেছেন আমার কষ্টটা, এবং খুবই মানে আগ্রহের সঙ্গে এবং উৎসাহের সঙ্গে এটাকে তিনি আমাকে প্রত্যুত্তর দিয়েছেন। মানে একটা প্রশ্রয় ছিল ভালো রকম। একজন বড় কবি হয়ে ওঠার যে পরিসরটি তখন আপনার তৈরি হচ্ছে, এইটার বীজটা কিন্তু ওই আবার ঘুরে সবিতা সেনের কাছেই যেতে হবে। তখনও নেত্রকোনায় কিন্তু রাস্তা পাকা হয়নি, সুরকির রাস্তা, লাল সুরকি। সবিতাদি যখন বাসার থেকে বেরোতেন, উনি একটা মিস্ট্রেস, তো তার মানে আপনার চেয়ে বয়সে বড়, আমার চেয়ে প্রায় 13-14 বছরের বড়, মানে মাতৃতুল্য। ওনার সঙ্গে আমার সম্পর্কটা হয়েছে দুই কারণে, দুই ধরনের, দুই কারণে। প্রথমত হলো উনি অসম্ভব শুধু বিদুষী না, রূপসীও ছিলেন, এবং যেহেতু চিরকুমারী তিনি, কিন্তু তার সাজ পোশাক ছিল বৈধব্যের। আচ্ছা, সব সময় সফেদ একেবারে, তার গায়ের রঙও ওই রকম, তার পোশাকও ওই রকম। তো উনি বাসার থেকে যখন বেরোতেন স্কুলে যাওয়ার জন্য, আমি আমার বাসার থেকে বেরিয়ে অপেক্ষা করতাম যে কখন দিদি আসবে, তার পেছনে পেছনে যাব। তখন আপনি কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে পড়েন? তখন আমি ধরো এই 5-6-এ পড়ি, নাকি আরেকটু বড়? হ্যাঁ, 5-6-এ পড়ি। মানে তখনও
ফ্রয়েডকে আমি জানি না, ফ্রয়েড আমার মানে ওই অনুভূতি মগজে বা আসে না মননে কোনোভাবেই নাই। তাহলে কেন হলো এটা? এটা ওই যে স্বতঃস্ফূর্ত। মাতৃহীনতার বেদনা। ওনাকে দেখলেই আমার মনে হতো, আমার নানির মুখে শুনেছি আমার মা খুব রূপসী ছিলেন, লম্বা ছিলেন। এই দিদিকে, সবিতা দিদিকে দেখলেই মনে হতো যে আহারে এই তো আমার মা, এই তো আমার মা। এইটা যখন আবার বছর দুয়েক গেল, আমি 9-এ 10-এ উঠলাম, এই তখন এটার সঙ্গে এক ধরনের প্ল্যাটনিক ফ্রয়েডীয় একই স্কুলের শিক্ষিকা এবং ছাত্র আপনারা, নাকি আলাদা আলাদা? না, উনি তো গার্লস স্কুলে। আচ্ছা, আমি তার তো মানে কথা বলার সুযোগ ছিল আমাদের, হ্যাঁ, আমি তো ওনার বাসায় যেতাম, খুব আদর করতেন আমাকে। চিঠি লিখতেন? চিঠি সবিতাদিকে বোধহয় না। আচ্ছা, তার মানে নিবেদন রাখা হয় নাই, কিন্তু কারণ দেখা হতো। উনি, আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখনও তো বন্ধের সময় নেত্রকোনা গেলেই সবিতাদির। হেলাল ভাই 12-13 বছর কিন্তু খুব বেশি পার্থক্য না, এটা একটা প্রেমের সম্পর্ক হতেই পারে। তো হতে পারে, হয়েছে তো। আচ্ছা, সেটা ঘটেছে। ওই যে বললাম যে তখন আমার ফ্রয়েড না পড়েও আমি এই একজন নারীর মধ্যে আমি দ্বৈত সত্তা আবিষ্কার করেছি, মাতৃরূপ এবং প্রেমের। তখন কি আপনি রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র পড়তে শুরু করেছেন? হ্যাঁ, আচ্ছা। তখন রবীন্দ্রনাথের ছিন্নপত্র, রবীন্দ্রনাথের গীতবিতানের অনেক অংশ, আর ছোট গল্প তো একেবারে A to Z পড়ছেন। তার মানে আপনাকে তৈরি করছে আসলে কথা সাহিত্য। আপনার মধ্যে যে এক ধরনের আখ্যান প্রবণতা, অর্থাৎ আপনার কবিতার মধ্যে কিন্তু গল্প লুকিয়ে থাকে কোথাও, সেইটা কি এই কথা সাহিত্যের প্রভাব? কিছুটা কথা সাহিত্যের প্রভাব, কিছুটা আমার ব্যক্তিগত জীবন থেকে আহরিত। আচ্ছা, এগুলি আসলে আমি এর অধিকাংশই জীবন থেকে নেয়া। বানানো কিছু না, বানানো মানে কল্পনা প্রসূত সেই অংশটা খুবই নগণ্য। আত্মজীবনের অংশ বলতে পারি আমরা আপনার কবিতাকে। আমি তো বলেছি যে জ্বলে আগুন জ্বলে শুধু আমার প্রথম কাব্য নয়, এটা আমার আত্মজীবনীও বটে। আমি জানি না পরমায়ু কুলাবে কিনা, যদি কুলায় তাহলে আমি আমার দ্বিতীয় বই, যেটার জন্য প্রস্তুত হচ্ছি, বেদনাকে বলেছি কেদনা, এই বইটা করে যদি পরমায়ু কুলায় তাহলে আমি আমার আত্মজীবনীতে হাত দেব। এবং আমি তোমাকে খুবই আনন্দের সঙ্গে এবং খুব দৃঢ়তার সঙ্গে এই কথা বলতে চাই যে যদি আমি আত্মজীবনীটা লিখে যেতে পারি, যেটার নামও আপনি ঠিক করেছেন, নামটা আত্মজীবনীর নামটা এখনো আর আমি বলতে চাই না। আত্মজীবনীর যে অংশ, এবং আপনি ঢাকায় চলে আসলেন 1967 সালে। আপনি একবার বললেন যে মাঝখানে আবার ফেরত গেলেন স্কুলের টিচার হয়ে, আবার আপনি বাংলা বিভাগে ভর্তি হলেন। আবার এসে প্রথম বর্ষে ভর্তি হলাম। ইকবাল হলে থাকতেন? ইকবাল হলে সিট। কত নাম্বার রুমে? ইকবাল হলে প্রথম আমি সিট পেয়েছিলাম 203 নম্বর রুমে। আচ্ছা, তারপর কিছুদিন পর একতলায় চলে আসলাম 116-তে। তখন কি আপনাকে নামিয়ে দেওয়া হলো না নিজে? না, 116টা হলো 116 নম্বর রুমের একেবারে সামনেই, এই যে ইকবাল হলের সামনে যে পুকুরটা, এটা একটা পাকা ঘাট। আচ্ছা, তো ওই ঘাটটা খুব ভালো লাগতো আমার। এইটার জন্য আমি নিসর্গ, হ্যাঁ, এটা আমি আলাদাভাবে গিয়ে প্রভোস্টকে অনুরোধ করে যে আমি ওই দোতলায় ভাল লাগে না, আমাকে এই রুমে। তখন আরেকজন ফার্স্ট ইয়ারের ছেলের সঙ্গে হিস্ট্রিতে পড়তো ওই ছেলেটা, এবং ওকে এবং আমাকে, তার নাম ছিল ফারুক। আচ্ছা, তারপর আবার আমি 3 তলায়। ওই সময় কি আপনি তখন ওই যে বোহেমিয়ান জীবন, যে আপনার রাস্তাঘাটে ঘোরা, একেবারে মানে বেপথু যাকে বলে আর কি, একেবারে চূড়ান্ত পর্যায়ের, এই নির্মলেন্দু গুণ, আবুল হাসান, তারা এসে ওই 116 নম্বর রুমে থাকতে শুরু করলেন। তখন এই 3 কবি মিলে কি করতেন আপনারা? মানে কবিতা নিয়ে আলাপ হতো? আমরা কবিতা নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আলাপ খুব কম হতো, কারণ তখন আমরা 3 জনেই খুবই জীবন নিয়ে নিরীক্ষা করছেন, খুবই অব্যবস্থিত চিত্তে থাকতাম। আচ্ছা। ফলে
খুব একটা এই ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক ছিল। কত যতক্ষণ জেগে থাকতেন ততক্ষণ কি কোনো মানবিক কিংবা কোনো প্রেম এইসব ব্যাপার ছিল? তো তখন আপনি কার সঙ্গে প্রেম করতেন? হয়তো গুন্দা বলছে, আরে হেলাল দেখছো হাসানের কবিতাটা দেখছো, এত পারলাম না তো। এই যে শৈল্পিক ঈর্ষা, এর যে আনন্দ, অপার আনন্দ। এবং তখন কি আপনি ক্লাসে যান? তোমাকে আজকে একটা চমৎকার তথ্য দিই, এটা কখনো কাউকে বলিনি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমাদের খুব শখ ছিল যে আমি গোন্দা দুজনেই আমরা একটু বাম রাজনীতির মানে পক্ষপাত মানে একটু পক্ষে। তো আমাদের খুব আগ্রহ ছিল যে আমরা ছাত্র ইউনিয়ন যদি করতে পারি। তো এক দুজনকে বলেছিও, এই যে বেবি মাহমুদ আমার খুব প্রিয় বন্ধু ছিল, তাকে বলেছি যে আচ্ছা আমরা তো ছাত্র ইউনিয়ন করতে চাই। বলে না না না, তোমাদের নেওয়া হবে না, তোমরা ওই যে আমরা একটু বেপথু, একটু কুপথে যাতায়াত, কিন্তু খুবই আদর করতো, সম্মানের সঙ্গে আমরা কবিতা লিখি, এইটাই যথেষ্ট ছিল। আর আমার জন্য একটা বিশেষ সুবিধা ছিল, ৬৯-এর গণ অভ্যুত্থানে যখন আমি নিষিদ্ধ সম্পাদকীয় লিখে ফেললাম, তখন তো বিশ্ববিদ্যালয়ের মতো হয়ে গেল। এটা ২ রাতে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উৎকীর্ণ, দেয়ালে দেয়ালে উৎকীর্ণ হয়ে গেল। এটার পেছনের সবচেয়ে বড় অবদান হলো আহমদ ছফা এবং কবি হুমায়ুন কবির। এই দুইজন ওই লেখক শিবিরের ছেলেদেরকে অর্গানাইজ করে একদম দেয়ালে দেয়ালে। আচ্ছা হেলাল ভাই, তখন কি কোনো মেয়ে চায়নি যে আপনাকে জীবন সঙ্গী করে একটা স্বাভাবিক জীবন যাপনের দিকে নিতে? এমন এক জায়গায় তুমি মানে বলেই ফেলেন, খোঁচা দিলে, তখন এই কবিতার মতোই স্নিগ্ধ মানুষ দ্বারাই পরিবৃত থাকতাম, পরিবেষ্টিত থাকতাম। ভাবতাম ঠিক আছে, কাউকে না কাউকে একজন তো হয়েই যাবে, হয়েই যাবে। এবং এই টিএসসি তখন খুব সুন্দর, তকতকে ঝকঝকে একেবারে, উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের মতো। ওই কবিতা লেখার পর আর আমার নিজের পয়সায় কোনোদিন টিএসসিতে খেতে হয়নি। মানে এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আপনি ১৯৭২ সালে পূর্ব দেশ পত্রিকায় সাংবাদিক হলেন এবং সাহিত্য সম্পাদকও হলেন। তারপর আবার দৈনিক দেশ পত্রিকায় আপনি সাহিত্য সম্পাদক হলেন ১৯৭৯ সালে। সেটা আবার ৯০ পর্যন্ত আপনি থাকলেন। এই ২ দফা চাকরির বাদে আপনি অধিকাংশ সময় কিন্তু জোয়ার টেবিলে কাটালেন এবং পেশাদার জোয়ারও হলেন। পেশাদার মানে অন্য সবাই তখন কিন্তু প্রেস ক্লাবের কার্ড রুম খুব রমরমা, সব বড় বড় বিখ্যাত লোক। কিরকম বিখ্যাত? ধরো সালাম সাহেব, আব্দুল সালাম সাহেব, তারপরে এবিএম মুসা, এনায়েতুল্লাহ খান, সমর দাস, আপনি জুনিয়র হিসেবে ঢুকে গেছেন, সমর দাস, তারপরে সাঁতারু ব্রজেন দাস, তারপরে মতিঝিলের কিছু বিখ্যাত খুব বড় বড় ব্যবসায়ী, এইরকম আব্দুল আউয়াল খান, বিখ্যাত সাংবাদিক, সেইখানে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে আমি ঢুকে গেলাম। তখন এই কার্ড রুমে ঢুকে আমি দেখলাম আমার ভাগ্যও খুব আমাকে ফেভার মানে টাকা পয়সা আসছে খুব, আমি যা বেতন পেতাম তার ৩ গুণ ৪ গুণ। তখনই কি আপনি হোটেলে থাকতে শুরু করলেন? না, তখন আপনি ভাই বোনের বাসায়? তখন আমি বড় ভাইয়ের বাসায় থাকি, কিন্তু থাকি বড় ভাইয়ের বাসায়, ৩ বেলা খাই বাইরে প্রেস ক্লাবে। মানে তখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিয়ে করব না? না, বোধ হয় না। আচ্ছা, তখন আপনি ভাবছেন যে করতেও পারি। হ্যাঁ, তখনও আমি প্রেস ক্লাবে একজন বেয়ারারকে আলাদা টাকা দিতাম। কারণটা হলো আমি তো তাস খেলায় মগ্ন, আমার যে বান্ধবীরা যেত তাদেরকে গেস্ট রুমে বসিয়ে তাদেরকে সেবা প্রদান করা। এই ক্ষেত্রে হেলাল ভাই একটা সমস্যা তো ঘটে গেল, বান্ধবীরা যেত, তার মানে বান্ধবী নয়, কিন্তু একজন গেলে না হয় বিয়ের প্রসঙ্গ আসে, এতগুলো একসাথে আসলে কাকে কিভাবে ম্যানেজ করবে? ওই তো কপালটা তো ওইখানেই পড়লো। এই জায়গায় আমি একটা কবিতা, ছোট্ট একটা কবিতা পড়ি, একটু আমেজটা পাবে। আসলে মানুষ মানুষের কাছেই যায়, আবার মানুষ মানুষকেই পোড়ায়, দুটোই হয়। এই অগ্নির থেকে মুক্তি নেই মানুষের।
এটা যে জলে আগুন জ্বলেরই একটি কবিতা, আমার খুব প্রিয় কবিতা, আমার ধারণা তোমারও ভালো লাগবে। মানবানল আগুনার কতটুকু পড়ে, সীমাবদ্ধতার ক্ষয়, সীমিত বিনাশ, মানুষের মতো আর অত নয় আগুনের সোনালী সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না, খা খা বিরাম, আমার কিছু নাই। মানুষের মধ্যে আপনি শুধু দুঃখটাই খুঁজে পাচ্ছেন। এইটা না, এই কবিতাটা আমি বিশেষ করে পড়লাম। ওই যে তুমি না, আরো অনেক কবির আরো অনেক কবিতায় আছে যে আপনি মানুষকে বলছেন যে তুমি শুধু খালি ফেলে যেতে। এই যে আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এই দুজন তো করেছেন অবশ্যই। জীবনানন্দের কথা, জীবনানন্দ দাশ। তারপরে বিদেশি সাহিত্য যখন আমি ইংরেজিতে একটু কাঁচা ছিলাম, ফলে আমি অনুবাদ বইগুলি খুঁজে খুঁজে বের করে পড়তে শুরু করার প্রথম আমাকে চমকে দিল আউটসাইডার। আচ্ছা, আলবেয়ার ক্যামুর। সেও আবার কথা সাহিত্য। হ্যাঁ, সেটাও কথা সাহিত্য। আরেকজন খুব চমকে দিল, এবং সে আত্মহত্যাও করেছিলেন তিনি, সিলভিয়া প্লাথ। হ্যাঁ, সিলভিয়া প্লাথ কবি, কথা সাহিত্যিক আরেকজন। মানে আপনার যারা আত্মহত্যা করছে কিংবা কম বয়সে মারা যাচ্ছে অথবা এই দুঃখদায়ী মানুষগুলো আপনাকে এমনকি সাহিত্যের যে নায়িকা আত্মহত্যা করেছে, ধরো তোমার আন্না কারেনিনা। আন্না কারেনিনা তো মস্কোর রেল স্টেশনে একটি মানুষকে আত্মহত্যা করতে দেখে এই যে তার মনোজগতে বিলোড়ন ঘটে গেল, আলোড়ন বিলোড়ন, একটা হুলস্থুল অবস্থা। এবং সে এত প্রভাবশালী মহিলা যে মস্কোর এলিট শ্রেণীর সঙ্গে তার সবসময় যোগাযোগ। কিন্তু হেলাল ভাই, তারও পরিসমাপ্তি হলো। আপনার জীবনে দেখেন, আপনি 250 কবিতা লেখার পরে সেখান থেকে 56টা কবিতা বেছে আপনি কিন্তু অনেক দিন পরে 17 বছর কবিতা লেখার পর, 17 বছর লিখার পর যে জলে আগুন জ্বলে লিখলেন 86 সালে। তার মানে এই যে একটা আপনার মধ্যে নিজেকেও কিন্তু একটা পীড়ন দেওয়ার একটা ব্যাপার আছে। এটা শুধু পীড়ন না, এটা এক ধরনের কিছুটা পীড়ন, এটা খুঁতখুঁতে স্বভাব, কিছুটা জেদ। জেদটা কি? জেদটা হলো যে বই মেলায় কয়েকশো কবিতার বই বেরোয়। আচ্ছা, যেদিন মেলাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার একটা ইচ্ছা ছিল আপনার, একটা দিয়ে আপনি গুরুত্বপূর্ণ। যেদিন মেলাটা শেষ হলো পরের দিন থেকে এই বইগুলির আর কোনো নামগন্ধ নাই, কোনো কবিতা। তারপরেও কিন্তু আমরা ধারাবাহিকতা দেখি বাংলা সাহিত্যে বা বিদেশি সাহিত্যে, কবির কাছে তো কবিতা লিখে যাওয়া, এগুলো সময় ঠিক করবে যে কোনটা স্থায়ী হবে বা ঝরে যাবে। আপনি কিন্তু এক রোখার মতো যে না, আমি যাব না, আমি কিছু যে লিখিনি তা না, এখনো আছে সেগুলি আমার কাছে। আচ্ছা, কিন্তু ওই যে 250 কবিতা, ওগুলোও তো আপনি প্রকাশ, ওইগুলি আমি প্রকাশ করব না আর। আচ্ছা, করব না, কারণ ধ্বংস করে দিয়েছেন নাকি? হ্যাঁ, ওগুলি কিছুটা, কতগুলি ডেস্ট্রয় করে দিয়েছি, কতগুলি আছে, কিন্তু ওগুলি আর জনসমক্ষে আসবে না। তাহলে আমি দ্বিতীয় বইয়ের জন্য তৈরি হচ্ছি কিভাবে? আবার আমি এই জেদ আমার ভেতর চলে এসছে, এবং মাঝে মাঝে আবার যেটা চলেও যায়, এই জন্য আপনি আবার ওই পাণ্ডুলিপি দূরে রেখে রাখেন। হ্যাঁ, তুলে আবার আপনার জেদ আসে আবার। কিন্তু আমি যে মানে তৈরি হচ্ছি, এইটা তোমাকে একেবারে কথা দিয়ে গেলাম। এটা তো অবশ্যই, এটা তো বাংলা সাহিত্যের জন্যই প্রয়োজন। কিন্তু হেলাল ভাই, আপনি দেখেন যে আপনার মতো একজন কবি একটা প্রেস ক্লাবের খুব কাছে 3 মিনিটের হাঁটা দূরত্বে আপনি কর্ণফুলী হোটেলের 202, সেখানে এমন অবস্থা যে সেখানে কিন্তু আপনার দুটো বই রাখারও জায়গা নাই, 5টা বই রাখার জায়গা, 2টা সুটকেস আছে, আর কিছু নাই। তার মানে একজন হেলাল হাফিজের পুরস্কারের জিনিসগুলোও কিন্তু রাখার কোনো জায়গা নাই। তো এই কষ্টটা কেন দেয়? আমার পুরস্কারের জিনিসগুলি কোনোটাই আমার রুমে নাই। আচ্ছা, এমনকি এই যে 2 বছর আগে বাংলা একাডেমি পুরস্কার, সেটাও তো আপনার কাছে, তার যে ক্রেস্ট, সেটাও আমার এক অনুজ প্রতিম বন্ধুর বাড়িতে, তার পত্নী জিম্মায় দিয়ে তুমি যত্ন করে রেখো, আমার তো রাখার জায়গা নেই। আচ্ছা, তার মানে এটা কি আসলেই একটা কবির মতো, একটা মোমবাতির মতো পড়ে যাওয়া? কৈশোর থেকেই এক ধরনের নির্লিপ্ততা, নিস্পৃহতা, নির্মোহতা, এটা আমাকে পেয়ে বসছিল। আচ্ছা, তো এইটা জীবনের প্রতি ক্ষেত্রে আমাকে
আপনি একটু দূরে দূরে থাকছেন, একটু দূরে এবং দূরে, তারপরেও একটু কিন্তু আড়ালে। আপনি দেখা যায় যে কখনো যে যখন দেশের এত বড় ঘটনা ঘটে যায়, এখন যৌবন যার বলে আপনি সেই মিছিলে অংশ নেন, আবার আপনি ফেরত আসেন, আবার দেখা যায় যে আপনি বিপরবাসী হচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে প্রেমের জন্য আপনার মধ্যে আকুলতাও থাকছে, তার মানে অনেক বৈপরীত্য ব্যাপারগুলো থাকছে, এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা একজন প্রেমের কবি হিসেবে হেলাল হাফিজকে পাই। এই বসন্ত, যে আজকে যে বসন্ত, এই প্রেম আপনাকে কিভাবে নিত্য তরুণ রাখে একটু জানতে চাই। শৈশব থেকেই এই পয়লা ফাল্গুন আলাদাভাবে যে খুব আমাকে আলোড়িত করে তা নয়। আমার কিন্তু এই যে রং, একটু বাতাস। আমার জন্য বছরের 365 দিনই প্রেমের দিন, বিরহের দিন। তারপরেও আনুষ্ঠানিকতার জন্য এই যে পয়লা ফাল্গুন বা তারপরের দিন হবে ভালোবাসা দিবস, শীতটা চলে গেল, গাছে গাছে ফুল রঙিন হবে, বাতাস আসবে, একটা বসন্তের বাতাস, যে ডালগুলি, যে শাখাগুলি একেবারে উলঙ্গ ছিল, সেখানে কচি পাতা উঁকি দেবে, এটা একটা অপার আনন্দের বিষয়। এবং এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষের মতোই প্রকৃতিতে তখন ওই যে তোমার সেজে ওঠার একটা ব্যাপার, সেজে ওঠার এবং বংশবৃদ্ধির একটা প্রক্রিয়া শুরু হয়। সেই কারণে পাখি, সমীরণ, কীটপতঙ্গ, এইগুলি এক ফুল থেকে আরেক ফুলে, এক ফুল থেকে এই। তখন কি আপনি প্রেমের কবিতা লিখতে উদ্বুদ্ধ হন নাকি প্রেমে উদ্বুদ্ধ হন? দুটোই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করি হেলাল ভাই, কেন যেন আমাদের মনে হয় যে প্রেমের কবিতা লেখার জন্যই বোধহয় আপনি বারবার প্রেমে পড়েন? এই ব্যাপারে আপনার খুব বেশি সিরিয়াসনেস আছে বলে মনে হয় না। প্রেমে মানে শুধু কবিতা লেখার জন্য নয়, অনেক সময় হয় কি, আমাদের এই দেশটা খুব দুর্ভাগা দেশ। আজকে তোমাকে একটা কথা বলি, খুব অন্তর থেকে বলছি, এটা এতই দুর্ভাগা দেশ, এখানে শৈল্পিক বা নান্দনিক দুঃখ দেওয়ার লোকের বড্ড অভাব। সুতরাং কিছু কষ্ট আমার নিজেকে তৈরি করে নিতে হয়। তো সেটা তৈরি করতে হলে মানুষ দরকার। প্রেমের জন্য মানুষ একজন হইলেই যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো কি বাসো না আমার কিছু আসে যায় না, কিন্তু যখন এই সংসারের প্রশ্ন আসবে বা বিয়ের প্রশ্ন আসবে, তখন কিন্তু এটা দ্বিপাক্ষিক ব্যাপার। আচ্ছা, দ্বিপাক্ষিক, একান্তই, মানে এটার একক ব্যাপার নয়, নয় কি? অবশ্যই, সেখানে শুধু প্রেম না, আরো অনেক কিছুই চলে আসে। আমি করি কি, যখন দেখলাম যে আমার ফুয়েল শেষ, ফুয়েল মানে বেদনা, আমার বড় ফুয়েল হলো আমার বেদনা, তো আমার বেদনা যখন, আমার জ্বালানি যখন ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তখন আমি নিজে উপযাচিত হয়ে এই বেদনা তৈরি করার জন্যে কারো না কারো পদতলে নিজেকে সমর্পণ করি। আচ্ছা হেলাল ভাই, এই যে আপনার দীর্ঘ সাহিত্য জীবন, যাই আমরা পেয়েছি তা অমূল্য, কারণ অলরেডি আপনার একটি গ্রন্থের 27 সংস্করণ চলছে, যে জলে আগুন জ্বলে, মানে 27টি বইয়ের সমান একটি বই যদি আমরা বলি, তো কবি হেলাল হাফিজ তার সাহিত্যে কি বলতে চেয়েছেন? আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের দুঃখকে, বেদনাকে, নিপীড়নকে, প্রেমকে, ভালোবাসাকে, প্রত্যাখ্যাত হওয়ার বেদনাকে নিজের বুকে আত্মস্থ করতে চেয়েছি। এই ভূখণ্ডের যত আন্দোলন বলো, যত সুখের সময়ও তো কিছু গিয়েছে, অবশ্যই, সবগুলিকে আমি ধারণ করতে চেষ্টা করেছি নিজের মধ্যে। তার সঙ্গে যোগ করেছি আমার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ, যোগ করে আমি চেষ্টা করেছি এগুলি আবার সকলের জন্যে নিজের মতো করে প্রকাশ করতে। এবং আমি খুব সতর্কতার সঙ্গে, খুব সজাগভাবে আমি চেষ্টা করেছি যেন আমার এই কবিতাটি পড়ে অধিকাংশ লোক যেন মনে করে, আরে আমি তো এইটাই বলতে চেয়েছিলাম। হেলাল ভাই, আসবো আপনার কাছে, আপনার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হবে আজকের আয়োজন। আমি একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এই যে আমাদের সকলের বেদনা নিজের বুকের মধ্যে ধরে নিয়ে কবিতার পর কবিতা লিখেছেন, কিন্তু প্রকাশ করেছেন অতি সামান্য, কিন্তু তাই হয়েছে চিরকালের। আমাদের বেদনার কবি, আমাদের প্রেমের কবি হেলাল হাফিজ,
তাকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে। আমরা কবি হেলাল হাফিজের কণ্ঠে একটি কবিতা শুনতে শুনতে আজ অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন। এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে, খুব সুখী হবে। বেদনা আমাকে নিয়ে আসই সব খেলেছে তুমুল, আর তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা। নীলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি আজকাল অর্জন করেছি মৌন উদ্ভিদের মুখর স্তব্ধতা। উল্লাসিনী, না জেনে শুনে কেন দিতে গেলে টোকা? তুমি আর কি বেদনা দেবে, কতটা কাঁদাবে? বালখিল্য এ খেলায় আমার চেয়েও বেশি তুমি হারাবে। এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে। ব্রহ্মপুত্রের মেয়ে দেখে নিও, খুব সুখী হবে।